পরের অংশটা শেখাবার আগে কয়েকটা কথা বলতে চাই, আমি একটু মন দিয়ে শোনো। দেখো, তোমরা জানো যে রবীন্দ্রনাথের গানে বিভিন্ন অঙ্গের গান আছে। যেমন তোমরা বলো ধ্রুপদাঙ্গ, খেয়ালাঙ্গ, টপ্পাঙ্গ, কীর্তনাঙ্গ, এটা বাউলাঙ্গের গান। প্রত্যেকটি অঙ্গের গানের বৈশিষ্ট্যই ভিন্নতর, সেটাও তোমরা জানো। প্রত্যেকটা গানের গাইবার একটা ঢং আলাদা। এখন এটা কি করে শিখতে হয় তোমরা জানো, তার জন্য একটা তালিম লাগে, একটা ক্লাসিক্যাল ট্রেনিং তো নিশ্চয়ই আমি মনে করি গলা তৈরি করবার জন্য। আর যেটা লাগে সেটা হচ্ছে বোধ। বোধটা কিভাবে আসে? আমি প্রথমেই বলবো, বোধটা আসবে খণ্ড রবীন্দ্রনাথ না, সমগ্র রবীন্দ্রনাথকে জানতে হবে। সমগ্র রবীন্দ্রনাথকে অধ্যয়ন করলে তবে তুমি ধরতে পারবে যে তার কিভাবে, কারণ তার সমস্ত ব্যক্তিত্বটাই তো তার সমস্ত সৃষ্টিকর্মকে প্রভাবিত করেছে। তাকে পুরো মানুষটাকে না জানলে আমরা তো খণ্ড করে একটা জায়গাকে ধরতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, আমরা ভাবি যে বোধহয় কঠিন করে কঠিন কথা বললে ভালো, কিন্তু তা নয়। এই দেখো, এই যে বাউলাঙ্গের গান, এর সহজ আঙ্গিকের মাধ্যমে কিন্তু একটা গভীর জীবন দর্শনের কথা বলা হয়েছে। তোমাকে সেটাকেও ইয়ে কোথাও কিন্তু খুব সহজ করে বলা হয়েছে। এই সহজ করে বলার ভঙ্গিটাও তোমাদের গানের মধ্যে দিয়ে শিখতে হবে, বুঝতে পেরেছ? গেল। কারণ দেখো, রবীন্দ্রনাথ নিজেই শিক্ষকের কাজ নিয়েছেন। আমরা বড় জোর দেখিয়ে দিতে পারি তোমাদের। রবীন্দ্রনাথের গানে কি আছে? বাণী আছে, সুর আছে, ছন্দ আছে, তাল আছে, লয় আছে। এরই সুসমঞ্জস বিন্যাসে কি একটা জিনিস পাই আমরা, যেটা চিত্রকল্প। চিত্রকল্প জিনিসটা কি? চিত্রকল্প জিনিসটা হচ্ছে ছবি। তোমরা বলবে ছবি কেন, গানে আবার কি ছবি? নিশ্চয়ই গানেও ছবিও আছে বই কি, বিভিন্ন গানে বিভিন্ন রকমের রঙের ছবি। এবং এই মাল মশলা সমস্ত রবীন্দ্রনাথের ওই গানের মধ্যেই আছে। রং আছে, মোটা তুলি আছে, সরু তুলি আছে। তোমাকে জানতে হবে যে তুমি কোন গানে কি রং ব্যবহার করবে, কোন গানে মোটা তুলি ব্যবহার করবে, কি কোন গানে সরু তুলি ব্যবহার করবে। তাহলে তুমি যে জানবে কি রং ব্যবহার করবে, তাহলে তো তোমাকেও দেখতে হচ্ছে গানটাকে। তুমি গানকে না দেখলে কি করে তাতে রং দিচ্ছ? তোমাকে গান দেখতে হবে, তবে তুমি গান দেখাতে পারবে, এটা আমি মনে করি। কেমন? দ্বিতীয় কথা আরেকটা, যেটা রবীন্দ্রনাথের গান সম্পর্কে, রবীন্দ্রনাথের গান সবই বাংলা গান, তার কথা যদি না বুঝতে পারি, তোমরা এই যে গান করছো, যদি উচ্চারণ তোমাদের স্পষ্ট না হয়, তাহলে কি আমি গীতবিতান নিয়ে এসে গান দেখবো? তাহলে কিন্তু সেখানে তুমি ফেলিয়ার। তুমি গাইয়েও হলে না, শিল্পী তো হতে পারলেই নি। এত কথা সুন্দর করে উচ্চারণ করবে, প্রত্যেকটা উচ্চারণের একটা নিয়ম আছে, সেই নিয়মটা মানবে। উচ্চারণ পরিষ্কার করবে, ওই আড়ি আড়ি উচ্চারণ, আধা আধা উচ্চারণ রাখবে না একদম। কেমন? আর একটা জিনিস হচ্ছে যে, যেটা আমি তোমাদের কাছ থেকে চাই, এই যে দু লাইন গান শেখালি খাতা খুলে বসো না, গান ভেতরে আনতে হবে, গানকে বাইরে থেকে ভেতরে আনতে হবে। তার জন্য একটা কমপ্লিট ইনভলভমেন্ট দরকার, কমপ্লিট আইডেন্টিফিকেশন। আর একটা কথা বলি, মনে রাখবে, স্বরলিপিটা কিন্তু গান নয়, স্বরলিপিটা একটা কাঠামো। স্বরলিপিটা কিরকম কাঠামো? যেমন প্রতিমা গড়তে গেলে আমাদের খড় বিছুলি দিয়ে কাঠামোটা গড়তে হয়, তারপরে মাটির আস্তরণ লাগাতে হয়, তার উপরে রঙের প্রলেপ পড়ে, তারপরে পুরোহিত এসে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে। তোমাদের গানেও তাই, স্বরলিপিটা কাঠামো, তাই তো প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে তোমরাই তোমাদের নিষ্ঠা সাধনার জন্য। এটা একটা ফুল ফ্লেজেড একটা সাধনা, এটাই মাথায় রাখবে। লেখাপড়া করো এর সঙ্গে, কিন্তু গানকে ছাড়লে চলবে না, গানকেও সেই মতো সময় দিতে হবে। এইটুকুই বলার কথা যে স্বরলিপিতে প্রাণ প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমরা যারা গান করছো, যারা শিল্পী হবে বলে আশা করো একদিন, তাদের দায়িত্ব। গানগুলি মৎস্যই বাদের দল, গানগুলি মোর ওরা গণ্য ধারায়, কবজি হারায় উদ্যম চঞ্চল, গানগুলি মোর সই বাদের দল, গানগুলি মোর ওরা কেনই আসে সাধন তো নয়, কিছু সাধন তো নয়, ওদের বাঁধন